সূরা বনী ইসরাঈলের ২৩ ও ২৪ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না। তাদের সাথে শিষ্টাচারপূর্ণভাবে কথা বলো। আজকের আমার এই ছোট ব্লগটি শুরু করতেছি একটি কোরআনের আয়াত দিয়ে। আমার এই স্বল্প জ্ঞানে আমি এই আয়াতটি কিছুদিন আগে রমজান মাসে যখন কোরআন তেলাওয়াত করছিলাম তখন পড়েছিলাম আর আমার ভীষণভাবে মনের মধ্যে গেঁথে রয়েছিল। তো আজকে ভাবলাম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়াদের সাথে আয়াতটা শেয়ার করি। আসলে আমরা তো অনেক কিছুই শুনি, অনেক কিছুই জানি, কিন্তু আমাদের নিজের জীবনে কতটুকুই বা সেই জানাশোনা বিষয়টাকে কাজে লাগাতে পারি, করতে পারি, সেই মতো চলতে পারি, তাই না? শীতের সিজনে যে পালং শাকগুলা লাগানো হয়েছিল জমিতে, তো অনেকগুলা পালং শাকের গাছ হচ্ছে মাঝে মাঝে থেকে গিয়েছিল। আর সেগুলা থেকেই দেখেন অনেকগুলা বীজ হয়েছে। তো আমি আসলে ঝাড়তে পারি না, এই ঝাড়ার কাজটা আমি পারি না। তো এই জন্য হচ্ছে মাকে বলছিলাম যে একটু পালং শাকটাকে ঝেড়ে দিতে। আর আমি হচ্ছে আটা চেলে নিয়েছিলাম, কিছু আটা আনা হয়েছিল। আর এখনো পর্যন্ত আটা আনলে বাসায় আমি সবসময় চেলে নিই, এই জন্য হচ্ছে আটা পড়ে আছে। তারপর পালং শাকগুলো মাকে এনে দিলাম, পালং শাকের বীজগুলা একটু আহ, ঝেড়ে দেওয়ার জন্য। তারপর হচ্ছে আমি রেখে দিব। ইনশাআল্লাহ আগামী বছর যখন পালং শাক লাগানো হবে তখন আর কিনতে হবে না, প্রায় ১ কেজির মতন হয়ে গিয়েছে বীজ। তো প্রিয় আপু ভাইয়েরা, সংসারের এরকম অনেক কাজ থাকে যেগুলো আসলে দেখানো যায় না, দেখানোর বিষয়ও না। এই তো সকালবেলা হচ্ছে রুটি বানিয়েছিলাম। ছোটবেলায় আমার খালামণিকে দেখতাম বাসি তরকারি দিয়ে সকালবেলা রুটি খেত। ওই তো খালু সকাল সকাল বের হয়ে যেত, সকালবেলা মাঝে মধ্যে ভাজি করতো, ডিম ভাজি করতো, কিন্তু রাতের বেলা বেশি করে একটু সবজি রান্না করে রাখতো। সে দেখা যেত যে পরদিন সকালে সেই সবজিটা দিয়েই হচ্ছে রুটি খেত। তো আমিও মাঝে মধ্যে রাতের বেলা সেই সবজি দিয়েই হচ্ছে রুটিটা খেয়ে নেওয়া হয়। তো রুটি খাওয়ার পর কিন্তু অনেক কাজ থাকে। আর আমি সবসময়ই রুটি বানানোর পর রুটির বেলুন, পিঁড়ি, বল এগুলো কিন্তু সব ধুয়ে রাখি। আর এই তো গতকালকে ব্লগে কিন্তু বলতেছিলাম যে ঘরের মধ্যে একটিও সবজি নেই। তো সবসময় তো নিজেদের ক্ষেতের নিজেদের হাতে লাগানো শাকসবজি বেশিরভাগ খাওয়া পড়ে। কিনে আনা সবজি কিন্তু খুব কমই খাওয়া পড়ে। কিন্তু যেহেতু আমাদের কম প্রেশারটা অনেক বেশি মানে মানে কমজোর হয়ে গিয়েছে, এখন আগের মতন পানিও ওঠে না স্পিডে। তো এখন কিন্তু প্রচন্ড খরা, প্রচন্ড রোদ, প্রচন্ড তাপপ্রবাহ। বাংলাদেশ তো মনে হচ্ছে মরুভূমি হয়ে যাবে এরকম একটা অবস্থা। মরুভূমি তো মনে হয় এত কম বেশি না তাপমাত্রা, যতটা বেশি তাপমাত্রা আমাদের দেশে। তো কোনো শাকসবজি কিন্তু হচ্ছে না, যাই লাগাচ্ছি সবকিছুই কিন্তু মরে যাচ্ছে। তো আর বাজারে সবজির এত বেশি দাম, এখানে 450 টাকার সবজি যাবে না হয়তো বা 3 দিনও। তো একটা সময় ছিল যখন 500 টাকা নিয়ে বাজারে গেলে মাছ মাংস আনা যেত, শাকসবজি আলু পেঁয়াজও নিয়ে আসা যেত। আর এখন শুধু শাকসবজি কিনতে গেলে 500 টাকার নোটটা শেষ হয়ে যায়। 80 টাকা 60 টাকার নিচে কোনো সবজিই নাই। এই প্রচন্ড গরমের মধ্যে আসলে বেশি ভাজা বা ভুজি জাতীয় খাবার বা বেশি অতিরিক্ত ঝাল খাবার কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর সেটা শরীরের জন্য ভালো না। তো এই জন্য ভাবলাম যে একটু মিষ্টি আলুর টক রান্না করি। তো গতকালকে যখন সবজি কিনে আনছিলাম সাথে কিন্তু 1 কেজি মিষ্টি আলু আনা হয়েছিল। তো মিষ্টি আলু ছোট ছোট করে কেটে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো বলক আসার পর দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো একটু হলুদের গুঁড়া, আর একটু সামান্য একটু মরিচের গুঁড়া, যেহেতু ঘরে কাঁচা মরিচ ছিল না। তো এই তো। আর এখানে হচ্ছে আজকে মলায় মাছ দিয়ে হচ্ছে মিষ্টি আলুর টকটাকে রান্না করব। আর এই বয়সে এই সবকিছু এত মানে ভুলে যাই, জানি না আমার বাকি জীবন কিভাবে কাটবে। আমি মিষ্টি আলুর টক রান্না করতেছি অথচ মিষ্টি আলুর মধ্যে হচ্ছে আমি টকে দিতে ভুলে গিয়েছি। মানে টক জাতীয় যেই ফলটা দেওয়া হবে সেটাই কিন্তু আমি দেই নাই। তো আম হচ্ছে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, কিন্তু আম হচ্ছে দিতেই ভুলে গিয়েছি। এই যে আমি হচ্ছে রসুন দিয়ে চুয়াটাকে বাগার দেওয়ার হচ্ছে প্রিপারেশন নিতেছি, কিন্তু আমার এখনো পর্যন্ত মনেই ছিল না যে আমি তো আমই দেই নাই। তো যাই হোক, রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপর হচ্ছে টকের মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপর হচ্ছে আমি মাছ ভাজতে চলে গিয়েছিলাম। আর তারপর হচ্ছে আমার চোখ গেছে আমের মধ্যে। পরে কিন্তু আমগুলো দিয়ে হচ্ছে আমি একটা বলক তুলে নিয়েছিলাম। আজকে হচ্ছে মিষ্টি আলুর টকের সাথে করলা আর আলু দিয়ে হচ্ছে পোয়া মাছ ভেজে রান্না করব।
আর পোয়া মাছ কিন্তু অনেক নরম মাছ, কিন্তু ভাজলে শক্ত হয়ে যায়, আবার কষালে হচ্ছে একদম নরম হয়ে যায়। তো এই জন্য ভাবলাম যে আজকে হচ্ছে একটু ভেজেই রান্না করি, করলা দিয়ে আলু দিয়ে। আর এরকম গরমের মধ্যে করলা তরকারি খেতে পারলে কিন্তু খুবই ভালো। তো হলুদ আর লবণ দিয়ে হচ্ছে মাছগুলো মেখে নিয়ে ভেজে নিতেছি। তো প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ব্লগটি দেখতেছেন কিন্তু একটি লাইক দেন নাই, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আশা করছি আপনারা লাইকটি দিবেন। আচ্ছা, এই প্রচন্ড গরমে কি খেলে একটু শান্তি লাগবে বলেন তো? একদম ঠান্ডা ঠান্ডা ফ্রিজের, আর একটু মিষ্টি মিষ্টিও হবে। আমাদের সবার প্রিয় মিষ্টি দই। আমাদের বাঙালিরা, আমরা বাংলাদেশের মানুষরা মিষ্টি কম বেশি তো সবাই খাই। তবে মিষ্টি যে খাবারটা আছে, মিষ্টিটা, সেটা সবাই খাই বা না খাই, দইটা কিন্তু সবাই পছন্দ করে। তো দই পাতবো হচ্ছে আজকে নিয়ত করে রাখছি। তো এত বেশি গরম পড়েছে, প্রতিদিন হচ্ছে দেখা যায় বিছানার চাদর একদিন দুদিন পর পরই হচ্ছে ধুয়ে দিতে হয়। না হলে দেখা যায় যে বিছানার চাদরের উপর ঘামের সাদা সাদা ছোপ ছোপ দাগ পড়ে যায়। তো প্রতিদিনই হচ্ছে আমি বিছানার চাদরটাকে ধুয়ে দেই। একদিন সাবান দিয়ে ধুই, একদিন সাবান ছাড়া ধুই। তো এরকম করে হচ্ছে ধুয়ে মেলে দেই। দেখা যায় যে ৪০ মিনিট ৫০ মিনিট পরেই হচ্ছে শুকিয়ে যায়, এতটাই রোদ। তো এখানে হচ্ছে করলাগুলো দিয়ে হচ্ছে ভেজে নিব, একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ আর একটু তেল দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিব। আর ভাজতে ভাজতে কিন্তু একদম কড়া ভাজি করব না, মোটামুটি ভালোই ভাজি করব, কিন্তু বেশি একটা কড়া ভাজি করব না। আর আলুগুলোকেও হচ্ছে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, তো আলুগুলো হচ্ছে এখন ভেজে নিচ্ছি। আর আমাদের গাছে কতগুলা হচ্ছে মানে পেঁপে পাকছিল, তো পেঁপেগুলা দিয়ে হচ্ছে ১ কেজি দুধ আনছি। আর আমার ফ্রিজে ১ কেজি দুধ ছিল, সেটাও হচ্ছে পেঁপে দিয়ে আনছিলাম। তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে একজন মানে গাভী পালন করে, তো ওনারা হচ্ছে অনেক বেশি পেঁপে খায়, তো আমাদের কাছে পেঁপেগুলা অনেক বেশি পছন্দ করে। তো দেখা যায় ওনারা পেঁপে নেয় আর আমরা দুধ আনি। তো ২ কেজি দুধ জমিয়েছি। তো যেহেতু ১ কেজি দুধ যে অনেক আগের জমানো ছিল, আর ১ কেজি দুধ ছিল গতকালকে আনা, তো এই ২ কেজি দুধ দিয়ে হচ্ছে আজকে রান্না করা হবে দই। তো এই যে রান্নাটা করতেছি, তারপর কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাত বসিয়ে দিয়ে হচ্ছে মোটরটা ছেড়ে ডাইরেক্ট লাইন থেকে হচ্ছে পানি তুলে নিয়েছি, খাওয়ার পানি। তারপর হচ্ছে গোসল টোসল করে নামাজ পড়ে আর দুপুরে খাবার খেয়ে এখন হচ্ছে আমি দই বানানোর জন্য বসে পড়েছি। তো মা হচ্ছে একটু এক জায়গায় গিয়েছিল, তো এখানে হচ্ছে আমি ২ লিটার দুধ নিয়ে নিছি। আর একটা বড় ছড়ানো পাতিল নিছি। আমার কাছে দুধ একটু বড় ছড়ানো পাতিলে জাল দিতে খুব বেশি ভালো লাগে। খাড়া পাতিলে জাল দিলে মনে হয় কি দুধ বুঝি পড়েই যাবে। আর দুধ কেন পড়ে যায় জানেন? দুধ নাকি বলে, দেখতো তুই যে অন্যদিকে তাকিয়ে আছিস, আমার থেকে কে বেশি সুন্দর রে? তুই যে অন্যদিকে তাকিয়ে আছিস, এই কারণে নাকি রাগ করে দুধ পড়ে যায়। তো এটা এরকম একটা গল্প ছোটবেলায় পড়েছিলাম, শুনেছিলাম আর কি, পড়ি নাই। তো এখানে হচ্ছে দুধগুলোকে আমি হচ্ছে ভালো করে বলক তুলে নিতেছি। তারপর এত প্রচন্ড গরম ছিল, তো আমি হচ্ছে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে একটি ভিডিও আপলোড করতে আসছিলাম। তো একটি ভিডিও আপলোড করছিলাম, ওই যে গত দিনের যে ব্লগটা ছিল সেটা আপলোড করতে চলে আসছিলাম। তো প্রায় হচ্ছে আধা ঘন্টা পরে আমি গিয়েছি, আর আধা ঘন্টায় একদম আমার দুধটা জাল হয়ে একদম ২ কেজি থেকে ১ কেজিতে চলে আসছে। আর দই ততটাই বেশি স্বাদ হবে যতটা বেশি দুধকে ঘন করা হবে। আর এর আগে কিন্তু আমি ওইরকম ভাবে একা একা দই পাতি নাই। আজকে কিন্তু পুরো সম্পূর্ণ দই পাতার প্রসেসটা আমি একা করতেছি। এর আগে হচ্ছে আমার শাশুড়ি মায়ের সাথে হচ্ছে মিলে বানিয়েছিলাম, কিন্তু একা কখনো দই পাতা হয় নাই। তো এই তো আমি কাপড়গুলো যে রোদ দিয়ে গিয়েছিলাম, তো সেগুলোর মধ্যে যেগুলা শুকাইছে ওইগুলা হচ্ছে আমি নিতে আসছি। আর হচ্ছে কিছুক্ষণ আগে আমি ২টা দইয়ের মালসা রোদ দিয়ে হচ্ছে রেখে দিয়ে গিয়েছিলাম। আর এগুলা কিন্তু একদম রোদ পেয়ে টনটনা হয়ে আছে। মাটির জিনিস একটু রোদ দিয়ে ব্যবহার করলে কিন্তু ভালো হয়। অথবা যারা মাটি চুলায় রান্না করে একটু পোড়া দিয়ে নিলেও ভালো হয়। আমরাই তো মাটি চুলায় রান্না করি, কিন্তু এই প্রচন্ড গরমের মধ্যে অসম্ভব হয়ে গিয়েছে বাহিরে রান্না করা। তো দুধের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিছিলাম। চিনি দিয়ে হচ্ছে কিন্তু আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিছিলাম। আর এখন কিন্তু দুধটা একদম কুসুম গরম হয়ে গিয়েছে, আর এতটা পরিমাণ গরম হয়েছে যে একটা আঙ্গুল মানে এতটাই পরিমাণ ঠান্ডা হয়ে গিয়েছে যে মানে একটি আঙ্গুল চুবিয়ে হচ্ছে আপনি বেশ কিছুক্ষণ রাখতে পারবেন। তো ওই পর্যায়ে এসে হচ্ছে আমি দইটাকে হচ্ছে একদম ফেটিয়ে দুধের সাথে দিয়ে হচ্ছে তারপর একদম মিক্স করে নিব। খুব তাড়াতাড়ি এটাকে ভালো করে মিক্স করতে হবে সম্পূর্ণ দুধটার সাথে। আর গরম দুধ দিয়ে কিন্তু দই পাতা যাবে না, অবশ্যই দুধটাকে কুসুম গরম হতে হবে। আর দুধটাকে কুসুম গরম করে নেওয়ার পর আমি হচ্ছে দইগুলা দিয়ে, আজকে হচ্ছে আমি মিষ্টি দই নিয়েছি।
সবসময় ১ কাপ দইয়ের জন্য হচ্ছে মানে ১ কাপ দুধের জন্য ১ টেবিল চামচ দই নিবেন। মিষ্টি দই হলে, আর যদি টক দই হয় তাহলে একটু বেশি নিতে হয়। আর দেখতেই পাচ্ছেন আমি একদম আঙ্গুল চুবিয়ে দেখাচ্ছিলাম যে কতটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল করার কারণে উপর দিয়ে একটা লাল লাল রং চলে আসছে, যেটা হচ্ছে ক্যারামেল করে নিলে হয় আরকি। তো আজকে হচ্ছে আমি ক্যারামেল করি নাই, ভাবলাম যে ক্যারামেল না করেই বানাই, নরমাল ভাবেই বানাই। এতটাই গরম লাগতেছিল যে এত মানে খাওয়া-দাওয়া করতে ভালো লাগতেছিল না। কখন হচ্ছে আমি করে আসবো, এরকম মনে হচ্ছিল যে কত তাড়াতাড়ি করে শেষ করা যায়। তো আমি হচ্ছে দইটাকে নিচে রাখছিলাম। তো মা বাসায় এসে বলতেছিল যে, "উপরে তুলে দে, আর কাঁথা দিয়ে হচ্ছে ঘুরে দে।" তারপর কিন্তু ঘুরে দিয়েছিলাম। এই তো এটা কিন্তু পরের দিন সকালবেলার দৃশ্য। তো আমি হচ্ছে দুপুর ৩:৩০ ৪টার দিকে হচ্ছে দইটা পেতেছিলাম। আর তারপর হচ্ছে এখন এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর দইটা কিন্তু রাত হচ্ছে ১০টার দিকেই হচ্ছে খুব সুন্দর করে পড়ে গিয়েছিল। আর আমাদের ফ্রিজটা একদমই হচ্ছে মানে কাজ করতেছে না। নিচের ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখলে হচ্ছে ঠান্ডা হয় না। এজন্য বাহিরেই হচ্ছে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দইটা। তো প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, এই প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে হলে চলে আসুন আমার বাসায়। তো খাইয়ে দিব সবাইকে মিষ্টি দই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি শেষ করতে হচ্ছে এখানেই। আল্লাহ হাফেজ।